প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বর্ণা শিকদার, পর্ব 8। এখনও বুঝলে না ছোট চাচ্চু? নতুন নতুন বিয়ে করেছে, রুমে একদম ব্র্যান্ড নিউ বউ এসেছে। গলায় এমন মশা মাছির কামড়ের দাগ তো একটু আধটু থাকবেই, অথচ আমাদের সামনে জেন্টেলম্যান সেজে এমন ভাব ধরে থাকে যেন কত সাধু পুরুষ। ভাইয়া, আ আ আ ততক্ষণে আরিয়ান দৌড়ে তুবার কাছে চলে গেল। একটুর জন্য প্রাণটা বেরিয়ে যায়নি। হঠাৎ সেই দৃষ্টি গিয়ে আটকে গেল ড্রয়িং রুমের সিঁড়ির মুখে। ফর্মাল শার্ট প্যান্ট পরে ধীর পায়ে নিচে নেমে আসছে ইফাত। তাকে ওভাবে দেখে ড্রয়িং রুমের হাসির রোল এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। সবার চোখ যেন ছানাবড়া। যে ছেলে প্রতিদিন দুপুর 12টা কিংবা 1টার আগে ঘুম থেকে চোখই মেলে না, সেই কুঁড়ে ও ছন্নছাড়া ছেলেটা আজ সকাল 8টার মধ্যে নিজে থেকে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিচে নামছে। এটা যেন কারো বিশ্বাসই হতে চাইছিল না। ইফাত অবশ্য কারো দিকে ফিরেও তাকালো না। সে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে তার মা ইমরোজা চৌধুরী সকলের নাস্তা সার্ভ করছিলেন। ইফাত টেবিলে গিয়ে কোনো কথা না বলে হঠাৎ করেই একটু নিচু হয়ে মায়ের পা ছুঁয়ে পরম শ্রদ্ধার সালাম করল। তারপর পাশে দাঁড়ানো বড় আম্মা হঠাৎ আরিয়ান উজানের মা মৌসুমী চৌধুরীর পা ছুঁয়েও সালাম করল। আকস্মিক এই কাণ্ডে দুই মায়ের কেউই তড়িঘড়ি করে পিছিয়ে যাওয়ার সুযোগ পেল না। ইমরোজা চৌধুরী ছেলের এমন অভাবনীয় পরিবর্তনে চোখ দুটো মুছলেন। তারপর পরম মমতায় ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে মুচকি হাসলেন। পাগল ছেলে আমার, ওভাবে হুট করে পা ছুঁয়ে সালাম করতে নেই আব্বা, এতে পাপ হয়। ইফাত মায়ের বুক থেকে মাথা তুলে মায়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম সুরে বলল, কে বলেছে তোমায় এই ভুল কথা আম্মু, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত লুকিয়ে থাকে, সেই পুণ্যময় পায়ে সালাম করা যদি পাপ হতো, তবে আল্লাহ তাআলা কখনো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত লিখে দিতেন না। তুমি আমার মা, আমার আম্মু, আমার জন্মদাত্রী জননী। ছেলের মুখ থেকে এমন পরিণত ও সুন্দর কথা শুনে ইমরোজা চৌধুরীর চোখ দুটো আনন্দে কানায় কানায় ভরে উঠল। তিনি পরম আদুরে ছেলের কপালে একটা স্নেহের চুমু খেয়ে মনে মনে হাসলেন। যাক, অবশেষে তার এই ছন্নছাড়া অবাধ্য ছেলেটা তবে তার অন্ধকার ও দিশাহীন জীবন থেকে আলোর পথে বেরিয়ে আসতে পেরেছে। তিনি ইফাতের দিকে কিছুটা ঝুঁকে অত্যন্ত নিচু ও ফিসফিসানি স্বরে আওড়ালেন, তোর মনের ভেতরে সেই পবিত্র আশা আল্লাহ খুব জলদি পূরণ করুক আব্বা। আমি মা হয়ে আজ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে এটাই চাই। তিনি নিশ্চয় একজন মায়ের আকুতি কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। ইফাত মায়ের কথায় অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে এক মায়াবী মৃদু হাসল। সে মেহেরের দেয়া সেই রূপান্তরের কথা মনে করে মনে মনে এক নতুন শক্তি পেল। এরপর সে বড় আম্মার সাথেও মিষ্টি করে কুশল বিনিময় করে সোজা এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তারপর নিজের চপল ভাবটা সম্পূর্ণ লুকিয়ে মুখে এক রাস গভীরতা ফুটিয়ে আওড়ালো, ভাইয়া তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। আরিয়ান মুখের পরোটা চিবানো বন্ধ করে নিজের জোড়া ভ্রু কুঁচকে বোকার মতো তাকালো। যাবো মানে? কি বলছিস এসব? ভাইয়া প্লিজ, অন্তত আজ একটু সিরিয়াস হও তো। আরে আমি আবার কি করলাম? আর তুই এত সকাল সকাল কর্পোরেটর লুক নিয়ে রেডি হয়ে বা কোথায় যাওয়ার জন্য আমার তাড়া দিচ্ছিস শুনি? কোথায় আবার আজ থেকে তোমার সাথে
রোজ অফিসে যাব। বয়স তো কম হলো না, এবার তো কিছু একটা করা উচিত, তাই না? হোয়াট? ডাইনিং টেবিলের ওপাশ থেকে সোফা ছেড়ে এক সজোরে চিৎকার দিয়ে উঠলেন ইফাতের বাবা আকবর চৌধুরী। চায়ের কাপটা তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। যে ছেলে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খায় না, বাসায় একটা ছোট কাজ করতে বললে সারা বাড়ি মাথায় তোলে, সেই ছন্নছাড়া ছেলে আজ থেকে রোজ সকালে অফিসে যাবে। এটা ভাবাও যেন এক মস্ত বড় অলৌকিক ঘটনা। ইফাত একরাশ বিরক্তিমাখা দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকালো। এই বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলেও বিপদ। যখন সে সারাদিন বন্ধুদের সাথে টই টই করে ঘুরে বেড়াতো, কোনো কাজ করতো না, তখন সবাই তাকে বকাঝকা করত। আর আজ যখন সে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তখনই সবাই তাকে নিয়ে রসিকতা করছে। ড্যাড, তুমি আসলে কি বলতে চাও বলো তো? যখন তুমি নিজে থেকে আমায় বারবার অফিসে যাওয়ার জন্য জোর করতে, তখন আমি যাইনি, সেটা আমার ভুল ছিল। কিন্তু আজ যখন আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে অফিসে যেতে চাচ্ছি, তখনও তোমাদের এত প্রবলেম? আর হ্যাঁ ভাইয়া, শোনো, আজই অফিসে গিয়ে আমার মাসিক স্যালারি কত হবে তা ফিক্সড করে দেবে। আমি আর আজ থেকে বাপ ভাইয়ের পকেটে ফ্রিতে দেওয়া টাকার এক আনাও চলব না। অফিসে বাকি সব কর্মচারীদের যেমন যোগ্যতা অনুযায়ী স্যালারি দাও, আমাকেও ঠিক তেমনিটাই দেবে, বুঝলে? আকবর চৌধুরী ছেলের এই রুদ্র ও পরিণত রূপ দেখে সম্পূর্ণ চমকে গেলেন। ছেলের মুখের উপর এমন গম্ভীর ও দায়িত্বশীল কথা তিনি এত বৎসরও শোনেনি। তবে ছেলের এই জেদ দেখে তার মনের ভেতরে এক বিশাল আনন্দের বন্যা বয়ে গেল। মনে মনে ভাবলেন, দেরি করে হলেও ছেলেটা অবশেষে নিজের ভবিষ্যৎ আর জীবনের মূল্য বুঝতে পেরেছে। এদিকে উজান সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ইফাতের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে একটা আলতো চাপ দিয়ে মৃদু হেসে বলল, বেস্ট অফ লাক দোস্ত, তোর এই নতুন শ্বশুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা, আমি এবার আসি, লেট হয়ে যাচ্ছে। উজান সদর দরজার কাছাকাছি যেতেই ঠিক তখন কোথা থেকে মৌ তড়িৎ গতিতে চিলের মতো এসে পেছন থেকে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা উজান আকস্মিক এই আতঙ্কিত আক্রমণের তীব্র ভয়ে আর আতঙ্কে এক লাফে প্রায় 2 হাত দূরে সরে গেল। পরক্ষণেই পেছনে তাকিয়ে মৌকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক মস্ত বড় ভয়ের খাঁচা নেমে গেল। সে নিজের বিরক্তিমাখা চোখ দুটো বড় বড় করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট মেয়ে, সকাল সকাল আমাকে এভাবে হার্ট অ্যাটাক করিয়ে মার্ডার করতে চাও? আর বাসার সবার সামনে এভাবে জড়িয়ে ধরলে কেন? লজ্জা শরমের মাথা কি একদম চিবিয়ে খেয়ে ফেলেছ? মৌ উজানের ওই রাগী ধমক শুনে বিন্দুমাত্র দমল না, বরং নিজের ওড়নাটা আঙ্গুলে জড়াতে জড়াতে বলে, সব সময় শুধু শুধু আমার উপর এমন চিল্লাইবেন না তো। আমি কি ইচ্ছে করে সবার সামনে আপনাকে জড়িয়ে ধরেছি নাকি? আর একটু প্লিজ আমার সাথে রুমে চলুন। এই মেয়ে, তোমার প্রবলেম কি? একটু আগে আমার সাথে অত বড় ঝগড়া করলে, আর এখন আবার কোন আক্কেলে আমার রুমে যেতে বলছো? রুমে আরশোলা ঢুকেছে, প্লিজ চলুন না আমার সাথে, আমার বড্ড ভয় করছে। সামান্য একটা আরশোলা দেখে তোমার এত ভয়? আর আমি এখন কোনো মতেই তোমার সাথে উপরে যেতে পারবো না। আমার ভার্সিটিতে প্রথম ক্লাস আছে। তোমার ভয় লাগলে তুমি অন্য কোথাও গিয়ে চুপচাপ বসে থেকো। প্লিজ প্রফেসর সাহেব, একটি বারের জন্য চলুন না, প্লিজ প্লিজ প্লিজ। মৌ এবার উজানের শার্টের হাতা ধরে একদম ঝুলে পড়ল। উজান ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকালো,
তারপর সেই এক দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের পিছু পিছু আবার দোতলায় রুমের দিকে পা বাড়ালো। উজান রুমে প্রবেশ করা মাত্রই মৌ তড়িঘড়ি করে পেছনের দরজাটা লক করে দিল এবং উজান কিছু বুঝে ওঠার আগেই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। উজান বিছানার আছড়ে পড়ার সাথে সাথেই মৌ নিজে এক লাফে এসে উজানের চওড়া বুকের উপর পুরোপুরি শুয়ে পড়ল। মৌয়ের এমন আকস্মিক ও মারাত্মক কাণ্ডে উজান একদম স্তব্ধ ও আহাম্মক হয়ে রইল। সে মৌকে নিজের গায়ের উপর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সরাতে পারল না। মৌ নিজের ছোট ছোট দু হাত দিয়ে উজানের শার্ট এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। উজান এবার দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই ফাজিল মেয়ে, তুমি না নিচে বললে রুমে আরশোলা ঢুকছে, কিন্তু এখন তো দেখছি তুমি রুমে এনে আমার সাথেই চরম ফাজলামি করছো। এখনই নামো আমার উপর থেকে। মৌ উজানের ধমক শুনে এবার নিজের মুখটা একটু উপরে তুলল। তার ঠোঁটের কোণে এক মায়াবী ও চপল মুচকি হাসি। সে কোনো কথা না বলে অত্যন্ত পরম মমতায় উজানের ধারালো চিবুকের উপর আলতো করে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। উজান একদম বিস্ময়কর ও স্তম্ভিত দৃষ্টিতে মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা দিন দিন কতটা অভদ্র আর বেহায়া হয়ে যাচ্ছে। কোনো বারণ বা ধমক সে কানেই তোলে না। উজান নিজে চোখ দুটো রাঙিয়ে কঠোরভাবে তাকালো, তবুও মৌয়ের মধ্যে সেই নিয়ে বিন্দুমাত্র ভ্রূক্ষেপ বা ভয় দেখা গেল না। সে উজানের কানের লতির কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত ফিসফিসানি স্বরে আওড়ায়, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমার প্রফেসর সাহেব। মৌয়ের মুখ থেকে ওই ভালোবাসি শব্দটা শোনা মাত্রই উজানের মুখে রং পাল্টে গেল। সে তীব্র এক ঝটকায় তড়িৎ গতিতে মৌকে নিজের বুকের উপর থেকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। উজান এত জোরে ঝটকা দিয়েছিল যে মৌ সামলাতে না পেরে বিছানা থেকে ছিটকে সোজা শক্ত মেঝের উপর আছড়ে পড়ল। আর মেঝের কোণে আঘাত লাগা মাত্রই মাথার কোঁকানি দিয়ে গুঁগিয়ে উঠল সে। মৌয়ের এই যন্ত্রণা কাতর কণ্ঠস্বর শোনা মাত্রই উজানের ভেতরের সমস্ত রাগ আর জেদ কর্পূরের মতো উড়ে গেল। সে তীব্র এক অনুশোচনা বুকে নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেঝের উপর মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসল। নিজের দুই হাত দিয়ে মৌয়ের গাল দুটো ছুঁয়ে আকুল স্বরে বলে উঠল, আই অ্যাম রিয়েলি সরি পিচ্চি। আমি সত্যিই বুঝতে পারিনি যে আমার ধাক্কাটাই এত জোরে লাগবে। অনেক বেশি লেগেছে তাই না? কোথায় লেগেছে তোমায় দেখাও। এই বলেই উজান আর কোনো কথা না বাড়িয়ে মৌকে নিজের পাজা কোলে তুলে নিল এবং বিছানার উপর সাবধানে বসিয়ে দিল। উজান অত্যন্ত উদগ্রীব ও ব্যাকুল হয়ে মৌয়ের হাত পা ভালো করে পরীক্ষা করতে লাগলো, মেয়েটা কোথাও বড় কোনো আঘাত পেয়েছে কিনা। ঠিক তখনই তার তীক্ষ্ণ চোখ দুটো আটকে গেল মৌয়ের ডান পায়ের গোড়ালির উপর। সেখানে একটা বড়সড় নীলচে কালশিটে দাগ পড়ে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো জায়গায় মারাত্মক হোঁচট খাওয়ার কারণে এমনটা হয়েছে। উজান এবার অত্যন্ত রাগান্বিত ও উদ্বিগ্ন কণ্ঠে আওড়াল, স্টুপিড গার্ল একটা, এখানে কিভাবে এত বড় কালশিটে দাগ ফেলে ব্যথা পেলে? হ্যাঁ, ওটা কালকে দুপুরে দৌড়াতে গিয়ে পা মচকে গিয়েছিল। উজান আর এক সেকেন্ড দেরি না করে রুম থেকে ফার্স্ট এইডের বাক্সটা এনে বিছানায় বসল। সে নিজের ঠান্ডা হাত দিয়ে মৌয়ের সেই আঘাতপ্রাপ্ত
লাল নীল হয়ে যাওয়ার জায়গা মলম দিয়ে অত্যন্ত আলতো হাতে মালিশ করে দিতে লাগলো। মালিশ করার মাঝেই তার ভেতরের রাগটা আবারও উগরে ওঠে। আস্ত একটা ফাজিল তুমি, নিজের হাত পায়ের কোনো ব্যালেন্স নেই তোমার। সারাদিন পুরো বাসা জুড়ে বানরের মতোই এত দৌড়াদৌড়ি কেন করো শুনি? একটু সোজাভাবে শান্ত হয়ে চললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই জন্যই তো কালকে খুঁচিয়ে খুঁচিয়ে হাসছিলে। তুমি জানো, তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তবে আমার। উজান কথা বলতে বলতে মাঝপথেই হঠাৎ থেমে গেল। আমার কিছু হলে আপনার কি হতো প্রফেসর সাহেব? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মৌয়ের এই সরাসরি প্রশ্ন উজান নিজের ভেতরের ব্যাকুলতা টের পেয়ে চট করে স্বাভাবিক হলো। তারপর তোতলা তোতলা স্বরে বলল, আহ আহ, আমার আবার কি হবে? আমার কিচ্ছু হবে না। তুমি আমার কে হও যে তোমার কিছু হলে আমার দুনিয়া উল্টে যাবে? হ্যাঁ, তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি হয় তবে আম্মু আর ড্যাড মিলে আমাকে এই চৌধুরী বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই ভাববে আমি ইচ্ছে করে তোমায় আঘাত করেছি। দেখি পাটা সোজা করো তো। এখন হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না তো তোমার? মৌ এবার এক অদ্ভুত ও গভীর অবাক দৃষ্টিতে উজানের এই রূপের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এই অদ্ভুত মানুষটা মুখে সারাদিন দাবি করে যে সে মৌকে একটুও ভালোবাসে না, অথচ তার প্রতি উজানের এই যত্ন আর কেয়ারিং তো অন্য কথা বলে। মৌ যদি কোনো দিন রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে তবে এই উজান মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে লোকমা খাইয়ে দেয়। মৌ উজানের বুকে না জড়িয়ে ঘুম আসে না বলে সে রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মৌকে নিজে থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মৌয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটোখাটো জিনিস সে মুখে চাওয়ার আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবুও এই মানুষটা নাকি মৌকে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। মৌ এবার অত্যন্ত নরম স্বরে ডাকল, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এইডের বাক্সটা গুছিয়ে বলল, বলো। আপনি তো আমার একটু ভালোবাসবেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেলেও তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলে আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরেও কি বলবেন আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন না? মৌয়ের এই অকাট্য ও তীক্ষ্ণ প্রশ্নের উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল। মেয়েটা বয়সে ছোট আর চপল হলে কি হবে, মাঝে মধ্যেই এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌয়ের একদম পাশে গিয়ে বসল। মৌ এক দৃষ্টিতে তার চোখের ভেতরের ভাষা পড়ার চেষ্টা করছিল। উজান নিজের ভেতরের এক তীব্র তপ্ত দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সামান্য উঁচুর দিকে তুলে অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল, শোনো পিচ্চি, তোমায় আমি মন থেকে নিজের বউ হিসেবে কখনো না মানলেও সামাজিকভাবে আর আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিত স্ত্রী। তাই আমার জীবনে তুমি হলে জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ মানুষ সব কিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনোই এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্ব নেই, তোমার সাথে একই বিছানায় ঘুমাই, তার মানে এই নয় যে আমাদের মধ্যকার এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে।
আমরা আজ যেমন আছি আমাদের ফিউচারও আমাদের সম্পর্কটা ঠিক এমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় যে এই নামমাত্র সম্পর্কে থেকে তুমি তোমার বউয়ের পূর্ণ অধিকার বা ভালোবাসা পাচ্ছ না, তবে তুমি চাইলে আমার লাইফ থেকে চিরকালের মতো চলে যেতে পারো। কারণ আমি তোমাকে কোনো দিনও মন থেকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। তাই আই অ্যাম রিয়েলি সরি। মৌয়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলে চলে গেল। মৌ বিছানার উপর পাথরের মূর্তির মতো বসে ফ্যাল ফ্যাল করে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই অদ্ভুত মানুষটাকে সে কোনো সমীকরণ দিয়েই ঠিক মতো বুঝে উঠতে পারে না। এই মানুষটাই এক লহমায় এত ভালো, এত কেয়ারিং হয়ে ওঠে যে মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আবার ঠিক পরের লহমায় এত নিষ্ঠুর, এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মৌ দেখবে এই প্রফেসরের দায়িত্বে দেয়ালটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে।